বিশ্ব পরিবেশ দিবসে আজকে আমরা চলে এসেছি বারাসাত চাপাডালি মোড়। দেখুন, এই যে কলকাতা থেকে যে রাস্তাটা আসছে, এই যে কলকাতা থেকে চলে আসলেন, চলে এসে এই চাপাডালি মোড়ে চলে আসেন। চাপাডালি মোড় থেকেই যেতে হবে সবুজে মোড়া চন্দ্রকেতুর গড়ে। যে চন্দ্রকেতুর গড়ে প্রায় 2300 বছরের ইতিহাস চাপা রয়ে গেছে। এই যে রোডটা টাকি রোড, এই টাকি রোড ধরেই আপনাকে পৌঁছে যেতে হবে বারাসাত থেকে মাত্র 22 কিলোমিটার দূরে চন্দ্রকেতুর গড়ে। আর বিশ্ব পরিবেশ দিবসে চলুন আমাদের সঙ্গে সবুজে মোড়া চন্দ্রকেতুর গড় দেখে আসি এবং চন্দ্রকেতুর গড়ের সেই যে ইতিহাসের বিরাট ট্র্যাজেডি বহন করে বুকে নিয়ে এখনো দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে রাজা চন্দ্রকেতুর নিজস্ব গড়। চলুন। চাপাডালি থেকে মসৃণ টাকি রোড ধরে দুপাশে খোলা মাঠ আর ইতস্তত দু চারটে বাড়ি পাশ কাটিয়ে রাজ্য সড়ক ধরে এগিয়ে চলুন চন্দ্রকেতুর গড়ের দিকে। বাদিকেই পড়বে সংগ্রহশালা থেকে বেরিয়ে মাত্র কয়েক কিলোমিটার পাড়ি দিলেই পৌঁছে যাবেন বেড়াচাপা চৌমাথায়। জার্নিটা শুরু করেছিলাম কোথা থেকে জানেন? বারাসাত চাপাডালি থেকে। আপনারা দেখেইছিলেন যে আপনারা যারা সলো রাইডার বা একটু আনাচে টানাচে হাতে বেশি সময় নেই, একটু ছুটির দিন দেখে ঘন্টা খানেকেরও কম দূরত্বে একটু ট্রাভেল করতে চান, তাদের পক্ষে আদর্শ। আমরা শুরু করেছিলাম উত্তর 24 পরগনা জেলা সদর বারাসাতের চাপাডালি মোড় থেকে। এই মুহূর্তে আমরা পৌঁছে রয়েছি দেখুন একদম বারাসাত ডিভিশনের মধ্যেই সেই চন্দ্রকেতু গড়ের মিউজিয়ামের কাছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই বেড়াচাপার ঐতিহ্যটাকে রক্ষা করেছিল এবং আমরা ধীরে ধীরে গড়ের ভিতর প্রবেশ করব। একদম গড়ের ভিতর আমরা মিউজিয়ামটা সংগ্রহশালায় দেখে নিলাম। মিউজিয়াম সংগ্রহশালা থেকে দেখে নিয়ে আপনারা কিন্তু এবার যে চন্দ্রকেতু গড় এবং গড় এলাকা এবং বরাহমিহির এবং বা খনার যে ঢিবি, দুটো স্পট আছে, এখানে আপনারা দেখে আসতে পারেন। চলুন এবার আপনাদের সঙ্গে আমরা দেখাই যে খনামিহিরের ঢিবি এবং গড় এলাকা। চৌমাথা থেকে বাদিকে একটু গেলেই দেখতে পাবেন খনামিহিরের ঢিবি। গন্তব্যের প্রথম স্থান চন্দ্রকেতুর গড়। এটা খনামিহিরের ঢিবি নামেই পরিচিত। চলুন খনামিহিরের ঢিবি দেখো। দেখতেই পাচ্ছেন একদম পুরাতত্ত্ব, ভারতের পুরাতত্ত্ব সর্বেক্ষণ কিন্তু এটা পরিষ্কার বলছে বরাহমিহিরের ঢিপি বা খনামিহিরের ঢিপি নামেও পরিচিত। এটা আসলে দুর্গবেষ্টিত একটা চন্দ্রকেতু গড়ের অংশ এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের আশুতোষ সংগ্রহশালা এখানে খনন কার্য চালায়। 1956 থেকে 57 সালে প্রথম প্রত্নতাত্ত্বিক খনন কার্য শুরু হয়। তারপরে দীর্ঘ 10 বছর ধরে নিরবিচ্ছিন্ন খনন কার্য শুরু হয়। তারপরে কিন্তু কালের অতলে 2000 সাল নাগাদ একবার খনন কার্য হয়েছিল। কিন্তু এখনো ঐতিহাসিকরা বলেন যে এই গড়ের যে পুরাতন সভ্যতা, আজ থেকে 2300 বছর আগেকার সভ্যতা, মানে যুগটা যদি ধরি আমরা গুপ্ত, পাল, সেন, মৌর্য, এতগুলো যুগের নিদর্শন রয়েছে এই দুর্গ শহর চন্দ্রকেতুর গড়ে, যেটা উত্তর 24 পরগনা জেলায় অবস্থিত। ফলে যারা ইতিহাস ভালোবাসেন, অ্যাডভেঞ্চার ভালোবাসেন এবং আপনারা যে সে খনার নাম রাখেন, যে বরাহ বা মিহিরের যিনি পুত্র ছিলেন, সেই বরাহ এবং খনা, কেউ কেউ একে খনার বাড়ি নামেও অভিহিত করেন, সেই খনাও কিন্তু এখানেই ছিলেন। সেই যে ঐতিহাসিক জায়গা চন্দ্রকেতুর গড়, বারাসাত থেকে মাত্র 25 কিলোমিটার দূরে অনায়াসেই আসতে পারেন। চলুন আর একটু দুর্গ শহরটা ঘুরে দেখি।
এটা কিন্তু একটা পরীক্ষা। এবং দেখুন, এটা একটা স্নানাগার ছিল এবং এখানকার যারা বাসিন্দা তারা এখানে স্নান টান করতেন, সেই সমস্ত জায়গায় কিন্তু রয়েছে এই চন্দ্রকেতুর গড়ে। এবং পরিষ্কার দেখুন, স্নানাগারগুলোতে নামার জন্য সুন্দর সিঁড়ির ব্যবস্থা রয়েছে। সেই সিঁড়ির ধ্বংসাবশেষও কিন্তু আজও এখানে বিদ্যমান। দেখুন সিঁড়িগুলো দেখুন, এই যে সিঁড়ি দিয়েই তারা নামতেন, বুঝতেই পারছেন সেই জায়গা কিন্তু আমরা একেবারে দাঁড়িয়ে রয়েছি। সেই জায়গার একদম যে সেই লেআউট রয়েছে শহরের, সেই লেআউটটাই কিন্তু রয়েছে। চলুন আস্তে আস্তে সিঁড়ি দিয়ে আমরা উঠি। বুঝতেই পারছেন প্রতি পদক্ষেপে এখানে কিন্তু ইতিহাস কথা বলে। অবশেষে এইটা কিন্তু যারা দেখতে চাইছেন বা ভ্রমণ করতে চাইছেন, তাদের কিন্তু ভ্রমণের জন্য প্রথম গন্তব্যস্থান কিন্তু খনামিহিরের ঢিবি। চলুন গড়টা আরও একটু ঘুরে দেখাই, এরপরে গড় এলাকায় যাব। এবং এখানে কিন্তু আরও অনেক কিছু দেখবার বিষয় রয়েছে, আমরা সেই জায়গাগুলোতেও একটু একটু করে দেখাবো দর্শকদের। ওই যে বলছিলাম, ইতিহাসের টান আর ইতিহাসকে ভালোবাসা, এই দুটো নিয়েই কিন্তু চন্দ্রকেতুর গড়। আমরা কিন্তু একেবারে সেই যে বললাম না যে মন্দির শহর চন্দ্রকেতুর গড়ের খনামিহিরের ঢিবিতেই দাঁড়িয়ে রয়েছে। আর সেই খনামিহিরের ঢিবিতে ইটেরগুলো দেখছেন তো, সে কত 2300 বছর আগেকার সভ্যতার নিদর্শন এখনো প্রকৃতির সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে এখনো মানুষের সভ্যতার মাঝে মুখ তুলে রয়েছে। সেই ছবি আমরা দেখাচ্ছি, দেখুন। এবং পড়ন্ত বিকেলে আপনি যদি চন্দ্রকেতুর গড়ে বসেন, তাহলে কিন্তু সেই ইতিহাসের সেই নস্টালজিক মোমেন্টের সাক্ষী হতে পারেন। চলুন আরও দ্বিতীয় গড়ের দিকে আমরা যাব। আপাতত আমাদের কিন্তু খনামিহিরের ঢিবির যে পর্যবেক্ষণ, সেই পর্যবেক্ষণ কিন্তু আমরা দর্শকদের কাছে তুলে ধরলাম। এবং এখান থেকে কিন্তু আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া, একদম বুঝতেই পারছেন, একদম ডান দিকে দেখুন কতটা মাটির ঢিবি রয়েছে এক্সকাভেশন হওয়ার পরে। এইগুলো কিন্তু দূর দূরান্ত থেকে রয়েই গিয়েছে, যুগ যুগান্ত থেকে। ফলে সেই যে নস্টালজিক প্রথম পর্ব খনামিহিরের ঢিবি, আপাতত এখান থেকে আমরা বিদায় নিচ্ছি। এরপরে যাব গড় এলাকায়। আর দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু হাদিপুর গড়, সেই সাইনবোর্ডটা কিন্তু সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে। আমরা চলে এসেছি হাদিপুর গড়ে। বেড়াচাপা মোড় থেকে হারোয়ার দিকে একটু এগোলেই হাদিপুর মোড় পড়বে। হাদিপুর থেকে বাঁদিকে শুরু হলো গড়ের জঙ্গল এলাকা, বেশ থমথমে, রোমাঞ্চকর। দেখুন, ইতিহাস বড়ই বেদনাদায়ক। সংরক্ষিত অঞ্চলে সরকারের বোর্ডে সংরক্ষিত শব্দটাই কিন্তু আজকে আর ছাপা হচ্ছে না। অথচ 2300 বছরের আগেকার সভ্যতা লুকিয়ে রয়েছে এখানকার মাটির নিচে। এখানকার কিছু স্থানীয় জনগণ আজ থেকে 1902 সালে তৎকালীন ব্রিটিশ আর্কিওলজিকে পত্র লেখেন। এবং সে সময় ব্রিটিশ আর্কিওলজি বিষয়টাকে গুরুত্ব দেন না। 1907 সালে ঐতিহাসিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় তৎকালীন বিভিন্ন পত্র পত্রিকায় চন্দ্রকেতু গড়ের ইতিহাস, মাটির নিচে যে ইতিহাস, সেই ইতিহাস সম্পর্কে সোচ্চার হন। এবং তারপরেই কিন্তু দেখা যায় যে 1955-56 সাল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গ্যাপগুলো দেখুন, তখন এই দেগঙ্গা বেড়াচাপায় ব্রিটিশ আমলের মার্টিন বার্ন রেল চলত। এবং তারপরে দেখুন সেই 1907-এর পর রাখাল দাস বন্দ্যোপাধ্যায় 1910 নাগাদ হরপ্পা মহেঞ্জোদারোর এক্সকাভেশন বা খনন কার্যে ব্যস্ত হয়ে পড়েন। এবং তারপর যখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে আশুতোষ সংগ্রহশালা প্রত্নতত্ত্ব বিভাগ চালু হলো,
তারা কিন্তু 67 সাল পর্যন্ত টানা 10 বছর খনন কার্য করে এবং যে সমস্ত প্রত্ন সামগ্রী, দেশ বিদেশের প্রত্ন সামগ্রী এবং এখানের সাথে বিদ্যাধরী নদীর সাথে যেহেতু সুন্দরবন বঙ্গোপসাগরের একটা কানেকশন ছিল এবং বৈদেশিক বাণিজ্য নগরী হিসাবে কিন্তু সে সময় রাজা চন্দ্রকেতুর রাজ্যের সুনাম দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও পৌঁছে গিয়েছিল। যে মিউজিয়ামে করা হয়েছে 2019 সালে, সেই মিউজিয়ামে কিন্তু এইরকম বৈদেশিক বাণিজ্যের প্রচুর নিদর্শন রাখা রয়েছে বেড়াচাপায়। আপনারা যদি আগ্রহী হন, উৎসাহী হন, সেই মিউজিয়ামও আপনারা ঘুরে দেখতে পারেন। চলুন আরো একটু দেখে নিন। গড় এলাকা একদম নিরিবিলি, শান্ত শিষ্ট পরিবেশ। এখানে কিন্তু শীতকালে মানুষ বনভোজনেও আসে। পুরো ব্যাপারটা দেখুন। এখানে আপনি চৈত্রের দাবদাহতে আসুন আর যে সময় আসুন না কেন, গরম আপনাকে স্পর্শ করতে পারবে না, এতটাই প্রকৃতির কোল এখানে ছুঁয়ে রয়েছে। যেটা বলছিলাম যে দেখুন, আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার যে বোর্ড, সেই বোর্ডটিও কিন্তু প্রায় ভগ্ন দশায় পরিণত হয়েছে। সরকার কত দিন বাদে আবার দেশের ইতিহাসকে জাগ্রত রাখতে, সংরক্ষিত করতে সজাগ দৃষ্টি দেন, সেটাও কিন্তু নজর রয়েছে। চলুন আরও একটু ঘুরে দেখুন। দেখুন একদম মায়াবী বন এই চন্দ্রকেতুর গড়। কি সুন্দর মনোরম দৃশ্য আমার সহকর্মী অতনু দেখাচ্ছে আপনাদেরকে। নিউজপল বাংলার এটা একটা বিশেষ অনুষ্ঠান। একদিকে কি এখানে মানুষ যত আসবেন, একদিকে কিন্তু স্থানীয় পর্যটন ব্যবসা যেমন চাঙ্গা হবে এবং মানুষের এই পর্যটন নির্ভর অর্থনীতিতে মানুষের রুটি রুজির জীবনও কিন্তু আরও ত্বরান্বিত হবে বা গতিপ্রাপ্ত হবে। এবং সব দিক থেকে বলা যেতে পারে পর্যটন অর্থনীতিকে চাঙ্গা করতে এই চন্দ্রকেতুর গড় কিন্তু হতে পারে নতুন সরকারের অন্যতম হাতিয়ার। চলুন আরও সুন্দর গড়টা দেখাই। আসলে যে কথাটা দিয়ে আমরা শুরু করেছিলাম বারাসাতের চাপাডালি মোড় থেকে, যে চম্পা এবং ডলির নামে কিন্তু চাপাডালি মোড় ঐতিহ্যবাহী শহর বারাসাতের পরিচয়। আর এই যে চন্দ্রকেতু গড়ের যে জায়গাটা আমরা দাঁড়িয়ে রয়েছি, দ্বিতীয় স্পট, অর্থাৎ হাদিপুর গড় নামেও অনেকে বলে। কোথা থেকে আসবেন আমরা দেখিয়ে দিয়েছি। হারোয়া রোড থেকে একটু ঢুকেই বাদিকে এই গড় এলাকা শুরু হলো। চন্দ্রকেতু গড়কে নিয়ে অনেক গল্প জড়িয়ে রয়েছে, যেটা নিউজপল বাংলা আজকে ডিজিটালের দর্শকদের জন্য একটু বলতে চায়। কি জানেন তো, এত সুন্দর জায়গা পুরোটাই রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন কি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া। আর রাজ্য সরকার 2019 সালে এখানকার বিশিষ্ট গুণীজনদের কাছ থেকে পাওয়া প্রত্ন সামগ্রী, যার মধ্যে অগ্রগণ্য হচ্ছেন দিলীপ কুমার মৈতে, তার ব্যক্তিগত সংগ্রহশালার তিনি সমস্তটাই রাজ্য সরকারকে দিয়ে গিয়েছেন এবং রাজ্য সরকার তার বেসিসে কিন্তু সেখানে মিউজিয়াম তৈরি করেছেন এবং সেই মিউজিয়ামে একজন কিউরেটরকেও রাজ্য সরকার বসিয়েছেন, যারা এই চন্দ্রকেতু গড়ের ইতিহাস সম্পর্কে জানতে চান। কিন্তু চন্দ্রকেতুর গড়কে নিয়ে একটা লোকগাথা গল্পও আছে। গল্প কি, যে আমি প্রথমেই বলেছিলাম যে 2300 বছর আগেকার সভ্যতা, পাল, গুপ্ত, কুষাণ সমস্ত যুগের সভ্যতা একটা মেলবন্ধন পাওয়া যায় এবং ঐতিহাসিকরা বলেন এটা শুধু পাল, গুপ্ত, সেন বা মৌর্য যুগের সভ্যতা নয়, এর সঙ্গে হরপ্পা এবং মহেঞ্জোদারো সভ্যতারও একটা মিল পাওয়া যায়। এই সেই রাজা চন্দ্রকেতুকে নিয়ে একটা গল্পও রয়েছে। এই শহরটা ছিল দুর্গ শহর একসময়, আর সেই দুর্গ শহরে দুই রক্ষী ছিলেন, একজনের নাম হামা আর একজনের নাম দামা। আজও এখানে একটা গ্রামের নাম রয়েছে হামাদামা, পাশেই একটা গ্রাম রয়েছে হামাদামা। সেই যে চন্দ্রকেতু রাজার দুই সেনাপতি হামা এবং দামা, তার নামাঙ্কিত গ্রাম রয়ে গিয়েছে। ভাবুন কতটা ঐতিহাসিক মানে সত্য এখানে বিরাজ করছে প্রতিটা ঘরে ঘরে। এবং তার থেকেও বড় কথা যে রাজা চন্দ্রকেতুর গড়ে একবার ধর্মপ্রচারের জন্য আসেন এক পীর সাহেব। সেই পীর সাহেব এসেই রাজা চন্দ্রকেতুকে একটা চমৎকার আশ্চর্য দেখান। কি
যে বেড়ার গায়ে তিনি চাপা ফুল ফুটিয়ে দেখান চমৎকারী হিসাবে। সেই থেকে জায়গাটির নাম হয় বেড়া চাপা। আর বেড়া চাপা যখন নাম হলো, রাজা তো রীতিমতো এই অদ্ভুত পীর সাহেবের এই অদ্ভুত কীর্তি দেখে অবাক হয়ে গেলেন। রানীকে ডাকলেন এবং রানী যখন অন্তঃপুর থেকে সেই পীর সাহেবকে দেখলেন, রানী ছিলেন গৌড়ের ভক্ত, শ্রীকৃষ্ণের ভক্ত, এবং তিনি এতটাই পীর সাহেবকে দেখে মোহিত হয়ে গেলেন যে তিনি বললেন, এই তো আমার গৌর সুন্দর। সেই থেকে সেই পীর সাহেবের নাম হয়ে গেল পীর গোড়াচাঁদ। আজও এখানকার মানুষের মুখে মুখে পীর সাহেবের কথা ভেসে আসে। কিন্তু রাজার সঙ্গে পীর সাহেবের বন্ধুত্ব হলো। পীর সাহেব যখন রাজাকে বললেন যে তুমি হয় ইসলাম ধর্ম গ্রহণ করো, নয় যুদ্ধ করো, রাজা কিন্তু যুদ্ধের পথ বেছে নিয়েছিলেন। এবং রাজা যুদ্ধে যাওয়ার আগে রানীকে বলে যান, যদি দেখো যুদ্ধক্ষেত্র থেকে কালো পায়রা উঠছে, তাহলে ভাববে আমি আর এই জগতে নেই, আমার পরাজয় হয়েছে। কিন্তু রাজা চন্দ্রকেতুকে ছলে বলে কৌশলে, তখনও রাজা চন্দ্রকেতু পরাজিত হননি, কিন্তু রাজা কিন্তু রাজার হয়ে কেউ কালো পায়রা উড়িয়ে দিয়েছিল। এবং রানী যখন দেখেন যে কালো পায়রা উঠছে, তার মানে আমার আর রাজত্ব নেই, আমার রাজা সাহেবও আর বেঁচে নেই, রানী কিন্তু আত্মহত্যা করে। অত্যন্ত ট্র্যাজিক। এটা তো গল্পগাথা গেল, কিন্তু এই যে জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, সে জায়গায় মাটির নিচে যে ঐতিহাসিক প্রত্ন সামগ্রী রয়েছে, যা যুগ যুগ ধরে কোনোটা গুপ্ত, কোনোটা কুষাণ, কোনোটা মৌর্য, কোনোটা পাল, কোনোটা সেন যুগের ঐতিহ্যকেই বহন করে। আর সামনেই যেহেতু বিদ্যাধরী নদী, আর বিদ্যাধরী সুন্দরবনের উপর দিয়ে একদম সোজা গিয়ে মিশছে বঙ্গোপসাগরে, তাই বাণিজ্যের রাজ্য হিসাবেও সেই যুগে রাজা চন্দ্রকেতু যথেষ্ট, বা রাজা চন্দ্রকেতুর গড়ের সুনাম ছড়িয়ে পড়েছিল বহির্বিশ্বে। তাই এখানকার যে মিউজিয়ামে যে সমস্ত প্রত্ন সামগ্রী এখনো রক্ষিত রয়েছে, সেই প্রত্ন সামগ্রী প্রমাণ দেয় যে এখানে বৈদেশিক বাণিজ্য নিয়মিত চলত। কিন্তু ইতিহাসের কি বিরাট ট্র্যাজেডি, আজও রাজ্যের পর্যটন মানচিত্রে সেভাবে জায়গা পেল না চন্দ্রকেতুর গড়। অথচ এই জায়গাটাকে যদি পর্যটন কেন্দ্র হিসাবে গড়ে তোলা যায়, বিগত বহু যুগ থেকে, সে বামেদের সময় থেকে, বা বলা যেতে পারে কংগ্রেসের সময় থেকেও কিন্তু এই জায়গাটাকে পর্যটন শিল্প হিসাবে গড়ে তোলার দাবি উঠছে। আর এখন রাজ্যে নতুন সরকার, সেই নতুন সরকারের কাছেও এখানকার মানুষ যেন বলতে চান যে এই জায়গাটা আরও একবার পর্যটন মানচিত্রে জায়গা পাক। পর্যটন মানচিত্রে জায়গা পেলে চন্দ্রকেতু রাজার সেই গড়, সেই ঐতিহ্যে যেমন বহু মানুষ আসবে, যেমন আপনারাও আসবেন, তেমন কিন্তু গড়ে উঠবে তিল তিল করে পর্যটন নির্ভর অর্থনীতি, যা হয়ে উঠবে এখানকার মানুষের জীবনের মূল চালিকা শক্তি। ক্যামেরায় অতনু দত্তর সঙ্গে সৌমেন ভট্টাচার্য, বেড়াচাপা, চন্দ্রকেতুগড়, নিউজ পোল বাংলা।